পিশাচ বা শয়তানের ডাক কেউ ফেরাতে পারে না, কারণ পিশাচের মতো নাকি কেউ ছলনা করতে পারে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। শয়তান তোমার কাছে কোন রূপ ধরে আসবে বুঝতে পারবে না, ঠিক যেমন এই গ্রামের সহজ সরল মানুষগুলো বুঝতে পারেনি। এক পিশাচ রাতের আধারে একের পর এক মানুষ মেরে চলেছে, আর কাহিনীর মধ্যে আছে চমকে দেওয়ার মতো টুইস্ট, আছে অনেক লুকোনো রহস্য, আর মুভির ডিরেক্টরের ডিলিট করে দেওয়া একটা দৃশ্য যেটা এই মুভির মধ্যে ছিল না। একটা মাস্টারপিস হরর মুভি এসডি স্টোরি প্রেজেন্টস দ্য ওয়েলিং। জং নামের এই পুলিশ অফিসারটাকে দেখা যায়। পেশায় একজন পুলিশ হলেও জং কিন্তু বেশ গোবেচারা এবং সাদাসিধে ধরনের। জংয়ের পরিবারে আছে তার মা, স্ত্রী এবং এক মেয়ে, নাম হায়োজিন। হঠাৎই একদিন গভীর রাতে জংয়ের কাছে একটা ফোন আসে। কাছেই এক প্রতিবেশীর বাড়িতে নাকি একটা খুন হয়ে গেছে। তাড়াহুড়ো করে জং সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু তারপর সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। দেখা যায় একটা নয়, সেখানে মোট 2টো খুন হয়েছে। ওই প্রতিবেশী মহিলা এবং তার স্বামী, প্রায় 20 বার তাদেরকে ছুরি মেরে খুন করা হয়েছে। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হলো এই খুনি যে কিনা খুনগুলো করেছে সে কিন্তু খুন করে পালায়নি, সে এখানেই বসে আছে। লোকটার নাম হিয়ং। লোকটা সারা শরীরে কেমন যেন ঘা এবং 2টো চোখ কেমন উল্টে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। খুন করে পালিয়ে না গিয়ে সে এখানেই বসে বসে ঝিমোচ্ছে। কেন? দেখা যায় যেখানে খুনগুলো করা হয়েছিল তার চারপাশে পড়ে আছে রক্ত এবং আশেপাশে জ্বলছে প্রচুর মোমবাতি, যেন কেউ বা কারা সেখানে একটু আগে তন্ত্র সাধনা করছিল। তবে রহস্য কিন্তু একটা ব্যাপারে সীমাবদ্ধ ছিল না। বিগত কয়েকদিন ধরে তাদের গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। এই গ্রামের একজন শিকারী, যার নাম ডিওক, সে একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে একটা ঢালু জায়গায় টাল সামলাতে না পেরে পা পিছলে ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। খানিকক্ষণ অজ্ঞান থাকার পর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে কিছুটা দূরে বসে এরকম একটা অর্ধ উলঙ্গ লোক একটা পশুকে মেরে খুবলে খুবলে নৃশংসভাবে সেই পশুটার শরীরের কাঁচা মাংস খাচ্ছে। ডিওক স্বাভাবিকভাবেই এটা দেখে প্রচণ্ড আঁতকে ওঠে এবং ইতিমধ্যে ওই মাংস খেকো লোকটা কেমন যেন আশ্চর্যজনকভাবে ওই জঙ্গলে ডিওকের উপস্থিতি টের পেয়ে যায়। ডিওক সেই জঙ্গলের মধ্যে কোথাও একটা লুকিয়ে পড়লেও সেই মানুষরূপী পিশাচটা কিন্তু তাকে খুঁজে বার করে এবং হঠাৎই লোকটাকে মানুষের মতো দেখতে হলেও চোখগুলো লাল আর মুখ আর হাত ভর্তি তাজা রক্ত। তবে ডিউক কোনো মতে বেঁচে গ্রামে ফিরে আসে। তবে আশ্চর্যের ব্যাপার হলো সেই মানুষরূপী পিশাচটা তাকে যখন হামলা করে অতটুকু অবধি তার মনে আছে, তারপরে তার সাথে কি হয়েছে তার কিছুই মনে নেই। কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছিল যে তাদের গ্রামে যে নতুন জাপানি একটা লোক এসেছে, এই মাংস খেকো লোকটা সেই লোকটাই ছিল। এবং এই ঘটনাটা কিন্তু সারা গ্রামে রটে যায় যে একজন জাপানি লোক যে কিনা বাইরে থেকে আমাদের গ্রামে এসেছে, সেই লোকটার জন্য বিভিন্ন সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমাদের গ্রামে। কথাটা পুলিশ অফিসার জংয়ের কানেও যায়, কিন্তু সে এসব বিশ্বাস করে না, কারণ সে যে খুনিটাকে ধরে নিয়ে এসেছে যে কিনা 2টো খুন করেছিল, তার রক্ত পরীক্ষা করে পাওয়া গেছে যে নেশা হয় এমন এক ধরনের জঙ্গলি মাশরুম সেই লোকটা অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছিল এবং এই জন্যই নেশার বশত সে 2টো খুন করে ফেলেছে এবং সম্ভবত ওই জঙ্গলি মাশরুমের জন্যই তার শরীরে ওই ঘাগুলো বেরিয়েছে। জং এবং তার সাথী সাং যখন এইসব নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক এমন সময় পুলিশ স্টেশনের কারেন্ট চলে যায়। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। অদ্ভুতভাবেই জং হঠাৎ করে পুলিশ স্টেশনের কাচের দরজার বাইরে একজন উলঙ্গ মহিলাকে দেখে এবং ভয়ে আঁতকে ওঠে। যদিও সাং সাথে সাথে বাইরে এলে সেখানে সে আর কাউকে দেখতে পায় না। পরের দিন আবারও গ্রামের আরেকটা বাড়িতে একটা দুর্ঘটনার খবর এলে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। জানা যায় একজন মহিলা নিজেই নাকি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেখানে পৌঁছলে দেখা যায় সেই মহিলা এবং আরেকজন কেমন যেন পাগলের মতো ব্যবহার করছে। চোখের সামনে তারা যাকেই দেখতে পাচ্ছে তাদের ওপর হামলা করতে থাকে। জং সহ বেশ কিছু পুলিশের ওপরেও সে হামলা করে দেয়। কোনো মতে তার হাত থেকে বেঁচে গেলে জং দেখতে পায়
সেই বাড়ির বাইরে ওই জাপানি লোকটা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিল। এটা ছিল সেই লোকটা যাকে শিকারী ডিয়ক জঙ্গলে ওরকম কাঁচা মাংস খেতে দেখেছিল। সেদিন রাতে পুলিশ স্টেশনে ফিরে নানান ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে একসময় জংয়ের মনে পড়ে আগের দিন ঝড় বৃষ্টির রাতে যে উলঙ্গ মহিলাকে সে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, এই পাগল মহিলাটা ওই মহিলাটাই ছিল যে কিনা আজ নিজের বাড়িতে আগুন লাগিয়েছে। পরের দিন ভোরবেলায় গ্রামের অন্য আরেকটা বাড়ির সামনে আবারও একটা রহস্যজনকভাবে খুন হয়ে যায়। গ্রামের এক মহিলার বাড়িতে ওই মহিলারই মৃতদেহ ঝুলতে দেখা যায়। পুলিশের কাছে খবর গেলে পুলিশ সেই মহিলার বাড়ি থেকে আরও 3টে মৃতদেহ উদ্ধার করে। গ্রামে যেন মৃত্যুর মরক লেগে গেছে। জানা যায় যে মহিলার দেহ গাছে ঝুলছিল সে সম্ভবত ওই 3জনকে প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে এবং তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং তারপরে নিজে গিয়ে আত্মহত্যা করে নিয়েছে। অফিসার জংয়ের কেমন যেন ওই শিকারী লোকটা যে বলেছিল জাপানি লোকটার কথা, তার কথার উপরে বিশ্বাস জন্মাতে শুরু করে। ওই জাপানি লোকটা কোনোভাবে এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত নয় তো? কারণ এই যে অদ্ভুতভাবে খুনের ঘটনাগুলো ঘটছে তাদের মধ্যে কিন্তু কয়েকটা মিল আছে। যেমন যারা যারা খুন হচ্ছে সবার গায়ে কিন্তু বড় বড় ঘা দেখা গিয়েছে এবং সবারই মানসিক অবস্থা কিন্তু ঠিক ছিল না, এবং একই সাথে সবাই কিন্তু হয় মানুষ খুন করেছে নয় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরই মধ্যে জংয়ের সঙ্গে জংয়ের এক বন্ধু দেখা হলে সে জানায় ওই মহিলা যে কিনা বাড়িতে আগুন লাগিয়েছিল তাকে নাকি ওই জাপানি লোকটা ধর্ষণ করেছিল এবং তারপর থেকে নাকি সেই মহিলা পাগল হয়ে গেছিল আর গোটা শরীরে ঘা আর ফুসকুড়ি দেখা গিয়েছিল। বেশ কিছুদিন ধরেই এই গ্রামের বিভিন্ন জায়গায় ওই মহিলা নাকি উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো রাতের বেলায়। পরের দিন জং সেখানে যায় যেখানে 3টে খুন হয়েছিল এবং সেখানে যাওয়ার পর এই অদ্ভুত মেয়েটার সাথে জংয়ের দেখা হয়। মেয়েটা কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। জং তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। মেয়েটা হঠাৎ করে আগের দিন এই বাড়িতে কি কি হয়েছে এবং ওই 3জন কিভাবে খুন হয়েছে সেই সব কিছু গড়গড় করে বলতে শুরু করে এবং মেয়েটা শান্ত ঠান্ডা গলায় বলে, আপনি কি ওই জাপানি লোকটাকে প্রায়ই নিজের আশেপাশে দেখতে পান? যদি দেখতে পান সাবধানে থাকবেন। শোনা যায় সে নাকি কোনো মানুষ নয়, এক অভিশপ্ত পিশাচ বা প্রেতাত্মা। যে বা যারা ওই লোকটাকে দেখতে পায় তাদের জীবনে কিন্তু দুর্ঘটনা নেমে আসে। অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণ পরে জং কিন্তু ওই মেয়েটাকে কোথাও দেখতে পায় না। চারিদিকে অনেক খোঁজে কিন্তু মেয়েটা যেন কোথাও গায়েব হয়ে গেছে। এবং সবথেকে বড় খটকা লাগার মতো ব্যাপার হলো এই মেয়েটা যদি এত কাছ থেকে কালকে রাতের 3টে খুন দেখে থাকে তাহলে খুনি মেয়েটাকে কেন ছেড়ে দিল? মেয়েটা কি করে বেঁচে গেল? রাতের বেলায় ঘুমোতে গেলে জং সেদিন রাতে এক অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে ওই জাপানি লোকটা জংকে তার দিকে লাল চোখ আর রক্তমাখা হাত নিয়ে এগিয়ে আসছে এবং অদ্ভুতভাবেই জংয়ের মেয়ে হায়োজিনের খুব শরীর খারাপ হয়ে যায়। হঠাৎ করেই তার শরীরে প্রচণ্ড জ্বর চলে আসে। জং তার সহকর্মী সাংবককে নিয়ে শিকারী ডিয়কের বাড়িতে যায় এবং শিকারী ডিয়ককে নিয়ে তারা সেই জঙ্গলটাতে যায় যেই জঙ্গলে শিকারী ডিয়ক ওই জাপানি মানুষটাকে দেখেছিল। তারা যখন সেই গভীর জঙ্গলে পৌঁছায় তারা গিয়ে দেখে সেখানে চারিদিকে হরিণের ছাল, হাড় এবং শিং পড়ে আছে। সত্যিই কেউ যেন নৃশংসভাবে বন্য পশুগুলোকে হত্যা করে তাদের মাংস খেয়ে হাড়গুলো ফেলে রেখেছে। এমন সময় হঠাৎ করে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে শুরু করে। এটা দেখে শিকারী ডিয়ক বলতে থাকে, এটা ওই জাপানির কাজ। আপনারা জানেন না ও কোনো সাধারণ মানুষ নয়। আমরা এখানে ওকে খুঁজতে এসেছি বুঝতে পেরে ওই বৃষ্টি এনেছে। ও কালো জাদু জানে। ডিউক ভয় পেয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে ফিরতে চাইলে জং তাকে বাধা দিতে চায়, কিন্তু ডিউক জোর করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে এবং কাদায় পা পিছলে এবং তখনই তার ওপরে একটা বাজ বা বিদ্যুৎ পড়ে। কিন্তু অদ্ভুতভাবেই তার ওপরে বাজ পড়ার পরেও সেই কিন্তু মারা যায় না। জং সাথে সাথে তাকে হাসপাতালে এনে ভর্তি করাতে সে প্রাণে বেঁচে যায়। বেঁচে তো যায়, কিন্তু তার সাথে এমন কিছু শুরু হয় যা কেউ কল্পনা করতে পারেনি। এই হাসপাতালে ভর্তি ছিল হিয়ঙ্গুক অর্থাৎ মুভির শুরুতে যাকে দেখানো হলো যে খুন করে সে ওখানেই বসেছিল, তার শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হতে শুরু করে। দেখা যায় কোনো এক অদৃশ্য শক্তি যেন হিয়ঙ্গুককে ধরে তার শরীরের সমস্ত হাড় দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে এবং একসময় হিয়ঙ্গুকের গলার হাড় ভেঙে গিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। হিয়ঙ্গুক মারা যায়। হাসপাতালে সবাই এই নৃশংস এবং অদ্ভুত ঘটনা দেখে আঁতকে ওঠে। এরকম ঘটনা
আজ অবধি কেউ দেখেনি। অন্যদিকে দেখা যায় জংয়ের মেয়ের শরীরও কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তার জ্বরটা যেন কিছুতেই যাচ্ছে না এবং সে তার বাবা জংয়ের মতোই ঘুমের মধ্যে উল্টো পাল্টা ভয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। জং এবং সাম্বক ঠিক করে তারা আবার ওই জাপানি মানুষটার বাড়িতে যাবে, কারণ এই গ্রামে যা ঘটছে তার সাথে যদি ওই জাপানি মানুষটার কোনো যোগাযোগ নাই থাকে, তাহলে সে যেদিন থেকে এই গ্রামে এসেছে সেদিন থেকেই এই আজব রহস্যজনক এবং ভয়ঙ্কর ঘটনাগুলো কেন ঘটছে। সাম্বকের একজন আত্মীয় যার নাম স্যাম, সে ধর্মটর্ম নিয়ে চর্চা করত এবং জাপানি ভাষাও জানত। তারা তাকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলে যায় এবং এবার ওই জাপানি লোকটার বাড়ি তারা খুঁজেও পেয়ে যায়। ঘর বলতে ভাঙা চোরা জিনিসপত্র দিয়ে তৈরি দুটো কামরাওয়ালা একটা ঝুপড়ি। বাড়ির বাইরে বাঁধা আছে একটা হিংস্র কুকুর। সেই সময় জাপানি লোকটা বাড়িতে না থাকায় তার বাড়ির ভেতরে ঢুকে সবকিছু খতিয়ে দেখতে শুরু করে জংরা। ঘরের মধ্যে যে দুটো কামরা ছিল তার একটা ঘরে তালা বন্ধ ছিল। সেখানে তালা ভাঙার পর দেখা যায় একটা অদ্ভুত মূর্তি এবং একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বলছে। নিচে আছে একটা মৃত হরিণের শিং সহ মুন্ডু। দেখে মনে হচ্ছে সেই হরিণটার মাথার ওপরে রক্ত ঢালা হয়েছে। এসব দেখতে দেখতে সাংবক একটা দরজার পেছনে একটা ছোট্ট খুপড়ির মতো ঘর দেখতে পায়, কিন্তু দরজাটা খুলতেই সে যা দেখে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ সে দেখে ওই ছোট ঘরটার দেওয়ালে তাদেরই গ্রামের প্রচুর মানুষের ছবি আটকানো এবং ওই ছবিগুলো নিচে রাখা আছে ওই ছবিতে যেসব মানুষেরা আছে তাদেরই ব্যবহার করা কোনো না কোনো জিনিসপত্র। আর যাদের ছবি সেই দেওয়ালের মধ্যে আছে তাদের কিছু কিছু লোক নাকি পাগল হয়ে গেছে, আর কিছু মানুষকে সেই পাগল লোকগুলো খুন করেছে এবং আর কিছু মানুষ এখনও অসুস্থ হয়ে পড়ে আছে। সাংবক এই সব কিছু দেখে কেমন যেন পাথরের মতো হয়ে যায়, তার হাত পা চলছে না। ইতিমধ্যে সেই জাপানি লোকটার ওই পোষ্য কুকুরটা স্যামের উপরে হামলা করে দেয় কোনো এক অজানা কারণে। কোনো মতে সেই হিংস্র কুকুরটার থেকে বাঁচলেও সেখানে ওই সময় ওই জাপানি লোকটা চলে আসে। লোকটা তাদেরকে বিশেষ কিছু বলে না এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে সাংবক কেমন যেন থম মেরে যায়। জং জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সাংবক বলে, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি। আমি পাশের ঘরটাতে গিয়েছিলাম এবং আমি নিশ্চিত এই গ্রামের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলছে তাতে ওই জাপানি লোকটার হাত আছে। এইভাবে চলতে থাকলে ওই শয়তানটা আমাদের পুরো গ্রামটাকে শেষ করে দেবে। এবং এই কথা বলার পর সে ওই জাপানি লোকটার ওই ঘর থেকে নিয়ে আসা একজোড়া জুতো দেখায় জংকে এবং জং এই জুতোটা দেখে প্রচণ্ড চমকে যায়, কারণ এই জুতোটা ছিল জংয়ের মেয়ে হায়োজিনের। অর্থাৎ যে পিশাচ রাতের অন্ধকারে তাদের গ্রামের মধ্যে খুনগুলো করে বেড়াচ্ছে তারপরের শিকার জংয়ের মেয়ে হায়োজিন। জং বাড়ি ফিরে সেই জাপানির ব্যাপারে হায়োজিনকে জিজ্ঞেস করতে গেলে সে প্রচণ্ড রেগে যায় এবং অস্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। রাতের বেলায় হায়োজিন ঘুমিয়ে পড়ার পর জং তার স্কুলের খাতা বের করে দেখে সেখানে অদ্ভুত ভয়ঙ্কর সব ছবি এঁকে রেখেছে হায়োজিন। এমনকি এই পিশাচের দ্বারা আক্রান্ত মানুষগুলোর গায়ে যেরকম ঘা হয় সেরকম ঘা তার মেয়ের শরীরে হয়েছে কিনা সেটা দেখার জন্য তার জামাটা একটু তুললে তার মেয়ের ঘুম ভেঙে যায় এবং সে নিজের বাবাকে চরিত্রহীন, লম্পট বিভিন্ন কিছু বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। পরদিন জং স্যামকে নিয়ে আবার সেই জাপানির বাড়িতে যায় এবং সেখানে যাওয়ার পর জাপানিকে সে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? কেনই বা আমাদের গ্রামের ক্ষতি করছো? অদ্ভুত ব্যাপার, জাপানি কিন্তু কোনো কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ শান্তভাবে জংয়ের দিকে তাকিয়ে থাকে। জং আরও রেগে যায় এবং একটা কুড়ুল নিয়ে জাপানির বাড়ি ঘর সব কিছু কোপাতে শুরু করে। এমনকি জাপানির ঘরে রাখা সেই অদ্ভুত ধরনের মূর্তিটাও ভেঙে ফেলে। কিন্তু জাপানি মানুষটা তাতেও কিছু বলে না, কেমন যেন পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে সে সব কিছু দেখতে থাকে। এমন সময় জাপানির পোষা কুকুরটা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বাঁধন ছিঁড়ে জংয়ের ওপর হামলা করে, কিন্তু জং সেই কুকুরটাকে কুপিয়ে কুপিয়ে খুন করে এবং সেখান থেকে যাওয়ার আগে সেই জাপানি লোকটার চোখে চোখ রেখে বলে যায়, শোন, এটা আমার গ্রাম আর তোর যার ওপরে নজর পড়েছে ওটা আমার মেয়ে। আমার কোনো কিছু যদি ক্ষতি করার চেষ্টা করিস তাহলে ওই কুকুরটার মতো তোকেও কুপিয়ে কুপিয়ে মেরে ফেলবো। অবাক ব্যাপার, জাপানি কিন্তু তখনও কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সকাল গড়িয়ে রাত হয়, দেখা যায় জাপানি লোকটা নিজের বাড়ির দোরগোড়ার মধ্যে চুপচাপ বসে আছে এবং বাইরে থেকে কাক চিল এসে ভেতরে পড়ে থাকা সেই কুকুরটার দেহ থেকে মাংস খেতে শুরু করে। তবে পরের দিন সকালবেলা হঠাৎ করে জংয়ের স্ত্রীর চিৎকার শোনা যায়। দেখা যায় একটা ছাগলকে মেরে তাদের দরজার সামনে ঝুলিয়ে দিয়ে গেছে কেউ। এমনকি জংয়ের মধ্যেও কেমন যেন পরিবর্তন আসা শুরু করেছে। তার গায়ে হঠাৎ করে প্রচণ্ড জ্বর এবং হাঁটা চলার ক্ষমতা প্রায় হারিয়েছে। তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় হায়োজিনকে পাশের বাড়িতে রেখে।
তারা সবাই ফিরে এসে দেখে হায়োজিনকে তারা যে প্রতিবেশীর বাড়িতে রেখে গিয়েছিল সে তাদেরই বাড়ির একজনের পেটে কাঁচি মেরে তাকে খুন করার চেষ্টা করছে। এবং একটু পরে হায়োজিন নিজেই এত রক্ত দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সাংবক জংয়ের সঙ্গে দেখা করতে আসে এবং বলে, ওই জাপানি লোকটার বাড়ির থেকে ফেরার পর আমারও কেমন যেন রাতের বেলা জ্বর আসছে এবং জ্বরের ঘোরে আমি কেমন যেন সব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে, নয়তো আমাদের অবস্থাও ওই মানুষগুলোর মতো হবে। জংকে দেখা যায় সে ইল নামের একজন তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসে এবং সেই তান্ত্রিক এসে বাড়ির বাইরে রাখা একটা বড় মাটির গামলা ভেঙে ফেলে। দেখা যায় সেই গামলাটার ভেতরে একটা মরা কাককেও ফেলে দিয়ে গেছে। তান্ত্রিক ইল কেমন ভয়ের সুরে বলে, তোমাদের ঘোর বিপদ, তোমাদের বাড়ির ওপরে এক শক্তিশালী ভয়ঙ্কর প্রেতাত্মার নজর পড়েছে এবং সে তোমার মেয়ের শরীরের মধ্যেও ঢুকে আছে। আমি কালই ওই ভয়ঙ্কর প্রেতাত্মাকে হায়োজিনের শরীর থেকে বের করার জন্য একটা বড় পূজা করব। এরই মধ্যে দেখা যায় গ্রামে রহস্যজনকভাবে মানুষের পাগল হয়ে যাওয়া এবং অদ্ভুতভাবে খুনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শোনা যায় পার্ক চুন বে নামে একজন তার নিজের স্ত্রীকে খুন করে পালিয়েছে। অন্যদিকে দেখা যায় সেই জাপানি লোকটা একটা গাড়িতে একটা লোকের মরা পচা গলা দেহ দেখতে পায় এবং মৃতদেহটার গায়ে পরা জামাতে লেখা ছিল পার্ক চুন বে। কি করে সম্ভব? এই লোকটা তো কিছুক্ষণ আগে নিজের বউকে খুন করে পালিয়েছে। তাহলে এই লোকটা মারা গেল কি করে? আর যদি মারা গিয়ে থাকে এখন, তাহলে এত তাড়াতাড়ি তার দেহটা পচা গলা কি করে হয়ে গেল? তার মানে এটা হতে পারে যে পার্ক আজকে মারা যায়নি, পার্ক অনেক দিন আগেই মারা গিয়েছিল এবং পার্ককে মেরে ওই প্রেতাত্মাটা পার্কের শরীরে প্রবেশ করে এতদিন পার্কেরই বাড়িতে থাকছিল এবং সুযোগ বুঝে সে পার্কের স্ত্রীকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় এবং তারপর পার্কের শরীরটাকে ওই গাড়ির মধ্যে ছেড়ে দেয়। জাপানি লোকটাকে দেখা যায় সে পার্কের দেহটা দেখার পর বাজার থেকে কয়েকটা মুরগি কিনে নিয়ে আসে এবং তারপর কি সব যেন মন্ত্রপাঠ করতে থাকে এবং ঝর্ণার জলে স্নান করতে থাকে। তবে এখানে আরেকটা অদ্ভুত জিনিস দেখা যায় যে এতক্ষণ জাপানি লোকটা কি করছিল না করছিল সেই সব কিছুর ওপরে লুকিয়ে লুকিয়ে কেউ একটা নজর রাখছিল। কে রাখছিল? এই মেয়েটা, যেই মেয়েটার সঙ্গে জংয়ের দেখা হয়েছিল এবং মেয়েটা হঠাৎ গায়েব হয়ে গেছিল। মেয়েটাকে আর কেনই বা সে জাপানি লোকটার দিকে নজর রাখছে? তবে কি মেয়েটার মধ্যে কোনো সমস্যা রয়েছে? আসল পিশাচ কি মেয়েটা? তো যাই হোক, দেখা যায় তান্ত্রিক ইল হায়োজিনের শরীর থেকে প্রেতাত্মা বের করার জন্য পূজা শুরু করে এবং ঠিক সেই সময় দেখা যায় জাপানিটাও একটা সাদা রঙের পোশাক পরে পার্ককে জীবিত করার জন্য তন্ত্র সাধনা শুরু করে। ইল বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং দেখা যায় এই সময় হায়োজিন যন্ত্রণায় প্রচণ্ড ছটফট করতে থাকে এবং চিৎকার করে তার বাবাকে বলে, বাবা, ওকে মন্ত্র উচ্চারণ করতে নিষেধ করো। জং তার সন্তানের এত কষ্ট সহ্য না করে শেষ পর্যন্ত পূজার সব জিনিসপত্র ভাঙচুর করে এবং ইলকে বলে, তোমাকে আমাদের দরকার নেই, তুমি চলে যাও, আমি আমার মেয়েকে এতটা কষ্টে দেখতে পারবো না। এবং তারপর সে নিজের মেয়েকে হাসপাতালে ভর্তি করে রাগের মাথায় বেশ কিছু লোকজন জোগাড় করে সেই জাপানি লোকটাকে শেষ করার জন্য আবার সেই ঘন জঙ্গলে তার বাড়ির দিকে রওনা হয়। ইল যখন মন্ত্র পড়ছিল জাপানি লোকটা অজ্ঞান হয়ে গিয়েছিল। এতক্ষণে জাপানি লোকটার আবার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে অসুস্থ বোধ করতে থাকে এবং কাঁপতে কাঁপতে গিয়ে শুয়ে পড়ে এবং ঠিক তখন দেখা যায় আবার সেই মেয়েটাকে, যে মেয়েটা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখে। এদিকে জংরা যখন সেই জাপানির বাড়িতে গিয়ে পৌঁছয় তখন দেখা যায় পার্ককে, যে কিনা মারা গেছিল এবং মৃতদেহ পচে গলে গেছিল। সেই পার্ক কেমন যেন অর্ধমৃত অর্ধজীবিত একটা মানুষের মতো তাদের দিকে হামলা করে দেয়। দেখে মনে হচ্ছিল কোনো পিশাচ যেন কয়েকটা মানুষের ওপরে নরখাদকের মতো হামলা করেছে। পার্কের মাথায় একটা অস্ত্র দিয়ে আঘাত করা হয়, কিন্তু তারপরেও সে মারা যায় না। আর আড়াল থেকে বসে জাপানি লোকটাই সব কিছু দেখতে থাকে। একসময় দেখা যায় পার্ক নিজে থেকেই মাটিতে পড়ে যায় এবং তার শরীরের হাড়গুলো কেমন যেন দুমড়ে মুচড়ে ভেঙে যেতে থাকে এবং আবারও সে আগের মতো একটা মৃতদেহতে পরিণত হয়। যারা গিয়েছিল সেই লোকগুলোর মধ্যে একজনই জাপানি লোকটাকে দেখে ফেলে আর লোকটা ভয়ে পালাতে শুরু করে। এখানে প্রশ্ন আসে যে এই জাপানি লোকটা যদি একটা প্রেতাত্মা পিশাচি হয়ে থাকে তাহলে ভয় পেয়ে পালাচ্ছে কেন? এর উত্তর এবং টুইস্ট মুভি শেষে পাওয়া যাবে। তো যাই হোক, পালাতে পালাতে একসময় জাপানি লোকটা একটা খাদের ধারে এসে পৌঁছায় এবং জংরাও সেখানে চলে আসে, কিন্তু জাপানিকে আর কোথাও দেখতে পাওয়া যায় না। দেখা যায় জাপানি লোকটা জংদের হাত থেকে বাঁচার জন্য নিচে ঝাঁপ তো দিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। অত উঁচু থেকে পড়ার পর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং এই সময় পাশের জঙ্গলটার দিকে তাকাতেই ওই মেয়েটাকে সে আবার দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই অবস্থাতে মেয়েটাকে সে তাড়া করতে শুরু করে।
জং এবং তার সাথীরা হাল ছেড়ে দিয়ে আবারও বাড়ির পথে রওনা হয়। রাস্তায় এক জায়গায় জং তার স্ত্রীকে ফোন করতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে যায় এবং ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা বিশাল স্পিডে একটা লরি তাদের দিকে এগিয়ে আসে। জং লরিটার থেকে কোনো মতে পাশ কাটিয়ে বেঁচে গেল। ওপর থেকে একটা ভারী কিছু এসে তাদের গাড়ির কাচের ওপরে পড়ে। অনেক কষ্টে গাড়ি থামিয়ে এগিয়ে তারা দেখে আসলে ওই জাপানি লোকটার রক্তাক্ত দেহ তাদের গাড়ির ওপরে পড়েছিল। অর্থাৎ ওই মেয়েটাকে ধাওয়া করতে গিয়ে কোনো রকমে জাপানি লোকটা পা পিছলে ওপর থেকে নিচে এসে পড়েছে। জং দেখে এটাই সুযোগ। লোকটা যখন আধমরা হয়ে গেছে, এই রাস্তায় কেউ নেই তাদেরকে দেখার মতো, সুতরাং এই লোকটাকে কেননা খাদের মধ্যে ফেলে দেওয়া যাক। লোকটা মরলে গ্রাম বাঁচবে। এই পুরো ব্যাপারটা ওপর থেকে লক্ষ্য করছিল ওই অদ্ভুত মেয়েটা। আর অন্যদিকে তান্ত্রিক ইলকে বলতে শোনা যায়, সে চিৎকার করে দুবার বলে, ইঁদুর গর্তে পড়েছে, ইঁদুর গর্তে পড়েছে। কেন বলল সে এটা? এটার একটা চমকে দেওয়ার মতো গভীর অর্থ আছে। জাপানি লোকটাকে খাদে ফেলে দেওয়ার পর জংয়ের কাছে খবর আসে তার মেয়ে হায়োজিনের জ্ঞান ফিরেছে। হাসপাতালে গিয়ে জং দেখে হায়োজিন আগের মতো আর অদ্ভুত ব্যবহার করছে না। বাবাকে দেখে সে জড়িয়ে কাঁদতে থাকে। রাতে হঠাৎ করে খবর পাওয়া যায় সেই সাং বক নামের পুলিশ অফিসার, যে কিনা জংয়ের বন্ধু, সে নাকি একই রকমভাবে মানসিক স্থিতি হারিয়ে নিজের বাড়িওয়ালা এবং নিজের পরিবারের সবাইকে খুন করে ফেলেছে। অন্যদিকে দেখা যায় সেই তান্ত্রিক ইল কোনো কারণে জংকে বারবার ফোন করতে থাকে। সে যেন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু জং ফোন তোলে না। ইল তখন তার বাড়িতে চলে আসে, আর তখনই হঠাৎ করে তার মুখ থেকে গল গল করে রক্ত বমি হতে শুরু করে এবং সে হঠাৎ করে দেখে সেই রহস্যময় মেয়েটা জংয়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটা তান্ত্রিক ইলকে দেখা মাত্র বলে, তুই এখানে কেন এসেছিস? তুই চলে যা, তোর এখানে কোনো দরকার নেই। ইলকে দেখা যায় সে কোনো একটা কারণে মেয়েটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে সে নিজের সব জিনিসপত্র গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই তার সামনে প্রচুর পরিমাণে নোংরা জিনিসপত্র এসে গাড়ির কাচের ওপর পড়তে থাকে এবং বাধ্য হয় সে গাড়ি থামিয়ে আবারও গ্রামের দিকে ফেরত যেতে। কোনো একটা অদৃশ্য শক্তি যেন তাকে গ্রাম থেকে বেরোতে দিতে চাইল না এবং এই জন্য বাধ্য হয়ে সে আবার গ্রামে ফিরে আসে। ভয় পেয়ে সে জংয়ের ফোনে আবার ফোন করতে থাকে এবং এবার জং ফোনটা তোলে। ফোন তোলার সাথে সাথেই ইল প্রচণ্ড আতঙ্ক এবং ভয় মেশানো গলায় বলে, তুমি এক্ষুনি তোমার মেয়ের কাছে চলে যাও, যতটা তাড়াতাড়ি পারো। আমার ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়েছে। ওই জাপানি লোকটা কোনো অতৃপ্ত আত্মা বা পিশাচ নয়। অতৃপ্ত আত্মা হলো সেই মেয়েটা যাকে আমি তোমার বাড়ির বাইরে দেখেছি। জাপানি লোকটাও হয়তো আমার মতোই একজন সাধারণ তান্ত্রিক এবং সেও হয়তো ওই পিশাচটাকে ধরার চেষ্টা করছিল। যাই হোক, তুমি এক্ষুনি নিজের মেয়ের কাছে ফেরত যাও, আমি তোমার বাড়িতেই আসছি। বাড়ি ফিরে জং হায়োজিনকে কোথাও খুঁজে পায় না। সে মেয়েকে খুঁজতে খুঁজতে তার বাড়ির বাইরে বেরিয়ে এলে দেখে ওই মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। মেয়েটা জংকে দেখে কেমন একটা ঠান্ডা শীতল গলায় জিজ্ঞেস করলো, কাকে খুঁজছো? তোমার মেয়েকে? ও তো তোমার বাড়িতেই আছে। তুমি বেরিয়ে আসার পর তোমার মেয়ে বাড়িতে ঢুকেছে, কিন্তু খবরদার তুমি এখন বাড়িতে ফেরত যেও না। এখন যদি তুমি ফেরত যাও তাহলে তোমার মেয়ের ঘোর বিপদ হবে। চারিদিকটা শুনশান অন্ধকার, একটা মানুষও নেই। সেই নাম না জানা মেয়েটার সঙ্গে জং ওখানে দাঁড়িয়ে। জং জানে এই মেয়েটাই হলো সেই প্রেতাত্মা যে কিনা গ্রামে একটার পর একটা খুন করে চলেছে। কিন্তু অবাক ব্যাপার, মেয়েটা কিন্তু সেই জাপানি লোকটার দোষ দিচ্ছে। মেয়েটা বলছে, তুমি কি ভাবছো ওই জাপানি লোকটা মারা গেছে? ভুল ভাবছো, মৃত্যু ওকে ছুতে পারবে না। আজ রাতে একটা অভিশপ্ত আত্মা তোমার মেয়ের মধ্যে দিয়ে তোমার বাড়িতে ঢুকবে, আর আমি তাকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছি। তুমি যদি এখন তোমার বাড়িতে ফেরত যাও তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আর একটা কথা বলে দিই, তোমার ওই তান্ত্রিকটার কথা একদম বিশ্বাস করো না। ওই তান্ত্রিক তোমাকে তোমার মেয়ের কাছে ফেরত যেতে বলবে, ওর কথা শোনো না। একটা কথা জানো তো জং, শয়তান বিভিন্নভাবে ছলনা করবে। শয়তানের ছলনাতে কখনো কান দেবে না। শয়তান বিভিন্নভাবে তোমাকে ডাকবে, তার ডাকে কখনো সাড়া দিও না। কথাগুলো ঠান্ডা এবং শীতল ছিল। জং প্রচণ্ড ভয় পেয়ে যায়। মেয়েটা আরও বলে, ওই তান্ত্রিক আর পিশাচ একসাথে মিলে কাজ করছে। আমি যে জাল বিছিয়েছি তাতে করে ওই পিশাচটা আজ রাতে আমার জালে ধরা পড়বে। একটা মোরগ 3 বার ডাকবে, পরপর 3 নম্বর ডাকের পর তুমি নিজের ঘরে যেও, তার আগে না। দেখা যায় হায়োজিন কিন্তু সত্যিই বাড়ি ফিরে এসেছে, তবে আবার কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ঘরে ঢুকে সে যা পাচ্ছে তাই খেতে শুরু করে।
দূরে বসে তার মা ঠাকুমা অবাক হয়ে দেখতে থাকে। তারা ভয়ে পাথর হয়ে গেছে। খাওয়া শেষ হলে হায়োজিনের নজর যায় তাকে রাখা ছুরিটার দিকে, এবং অন্যদিকে দেখা যায় স্যামকে। সে খুঁজে খুঁজে সেই জঙ্গলে যায় সেই জাপানি লোকটার বাড়িতে, আর খুঁজতে খুঁজতে সত্যিই দেখে ওই খাদে ফেলে দেওয়ার পরেও লোকটা এখনও জীবিত। এবং অবাক ব্যাপার, এই বাড়িটার মধ্যে যে একটা গুহা ছিল, আগে সেটা কারোর চোখের পড়েনি। সেই গুহার ভেতরে বসেছিল সেই লোকটা। স্যাম এসে লোকটাকে বলে, তোমার আসল রূপ কি আমি জানতে চাই। তুমি কি সত্যিই কোনো শয়তান না মানুষ? লোকটা কেমন যেন কাতর স্বরে বলতে থাকে, আমাকে বিশ্বাস করুন স্যাম, আমি মানুষ, আমি কোনো শয়তান নই। এই দেখুন আমার রক্ত মাংসের হাত পা। কখনো দেখেছেন কোনো পিশাচের রক্ত মাংসের হাত পা? স্যাম লোকটার এই কথাগুলো বিশ্বাস করে না, কিন্তু লোকটা কাতর স্বরে বলেই চলেছে, আমি শয়তান নই, আমাকে বিশ্বাস করুন, আমিও আপনার মতো একজন মানুষ। কিন্তু স্যাম চিৎকার করে বলে, আমি শেষবারের মতো বলছি, আপনি কোনো শয়তান না মানুষ, আমাকে খুলে বলুন। আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব, আপনার কোনো ক্ষতি করব না। হঠাৎ করেই জাপানি লোকটার স্বর বদল হয়ে যায়, এবং সে কেমন একটা চোখে তার দিকে তাকিয়ে বলে, এখান থেকে যেতে দিলে তো যাবি। এদিকে দেখা যায় জংকে এসে ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে কিছুতেই ঠিক করতে পারছে না কাকে বিশ্বাস করবে, এই মেয়েটাকে নাকি তান্ত্রিক ইলকে। এমন সময় সে দেখতে পায় তার মেয়ে হায়োজিনের মাথার একটা ক্লিপ সেখানে পড়ে আছে, এবং এটা দেখার পর তার মনের মধ্যেই বদ্ধ বিশ্বাস হয়ে যায় যে এই মেয়েটাই হলো সেই প্রেতাত্মা, এবং তান্ত্রিক যা বলছিল ঠিকই বলেছিল। এবং এই জন্য সে মেয়েটা শত বাধা সত্ত্বেও সেখান থেকে মোরগের ৩ নম্বর ডাকের অপেক্ষা না করে সে তার বাড়িতে প্রবেশ করে। এবং বাড়িতে যাওয়ার পর জং দেখে তার মেয়ে হায়োজিন, তার মা, তার বউ সবাইকে মেরে ফেলেছে, এবং একসময় জংকেও তার মেয়ে হায়োজিন খুন করে ফেলে। এদিকে দেখা যায় গুহার ভিতরে স্যাম সেই জাপানি লোকটাকে চিৎকার করে বলতে থাকে, তোমার আসল পরিচয় দেখাও। জাপানি লোকটা এটা শুনে হেসে ওঠে এবং বলে, আমি আমার আসল রূপ তো দেখাবো, সহ্য করতে পারবি তো? জাপানি লোকটা একটা ক্যামেরা নিয়ে স্যামের ছবি তুলতে শুরু করে, এবং আস্তে আস্তে সেই জাপানি লোকটা নিজের আসল রূপে আসতে শুরু করে, এবং দেখা যায় এতক্ষণ পর্যন্ত স্যাম যাকে রক্ত মাংসের মানুষ ভাবছিল, সেই মানুষটা আসলে একটা ভয়ঙ্কর পিশাচ। তার হাত পাগুলো কেমন যেন বদলে যাচ্ছিল, এবং পিঠের দিকটাতে কেমন যেন একটা মোটা হাড় ভেতরে নড়াচড়া করছিল, এবং সে সম্ভবত স্যামকেও সেখানে হত্যা করে। মুভি শেষে দেখা যায় যে খুন করার পর বাকিদের মতো হায়োজিনও নিজের বাড়ির দোরগড়ায় বসে কেমন ঝিমোচ্ছিল। আর সবশেষে তান্ত্রিক ইল জংয়ের বাড়িতে আসে, তাদের মৃতদেহের ছবিগুলো তুলে নেয়, এবং দেখা যায় আজ অবধি যত মানুষ মারা গেছে সবার 1 কপি করে ছবি এই তান্ত্রিকের কাছে ছিল। এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও অনেক প্রশ্ন রেখে যায় যে আসল শয়তান বা পিশাচটা কে ছিল, এছাড়াও সেই পিশাচের শেষ অবধি কী হয়েছিল, এরকম কিছু রহস্যজনক প্রশ্ন। এবং এই মুভির অনেক লুকোনো মিনিং আছে, সেগুলো তুলে ধরব। এমনকি এই মুভির একটা আলাদা শেষ দৃশ্য ছিল, সেটাকে ডাইরেক্টর কেটে বাদ দিয়েছিলেন, সেই দৃশ্যটাও দেখাবো। আচ্ছা, তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, জাপানি লোকটা সত্যিই কি পিশাচ ছিল, আর ওই মেয়েটা কে ছিল? উত্তর হলো, জাপানি লোকটা একটা সাধারণ মানুষ ছিল, এবং কোনো একটা শয়তান সেই সাধারণ মানুষটার ভেতরে ঢোকে, এবং জাপানি লোকটার শরীরটাকে ব্যবহার করে সেই শয়তান নিজের কাজকর্ম করাচ্ছিল। আর সেই রহস্যময়ী মেয়েটা ছিল একটা শুভ আত্মা, যে কিনা গ্রামকে বাঁচানোর চেষ্টা করছিল। এবং এই জন্য গ্রামের বিভিন্ন বাড়ির মানুষের গেটে সে এক ধরনের ফুলের গুচ্ছ রেখে আসত, এবং যেই বাড়ির মানুষ ওই শয়তান বা পিশাচটা দ্বারা আক্রান্ত হতো, সেই বাড়ির ফুলগুলো শুকিয়ে যেত, এবং এই রহস্যময়ী মেয়েটা বুঝে যেত যে কাকে বাঁচাতে হবে বা কোন বাড়ির মানুষ আক্রান্ত হয়েছে। এমনকি মেয়েটা যেসব মানুষদের শয়তানের কবলে পড়ার সম্ভাবনা আছে তাদেরকে পাথর দিয়ে ঢিল মেরে সতর্ক করার চেষ্টা করত। আর এই জিনিসটা নেওয়া হয়েছে বাইবেল থেকে। বাইবেলে বলা হয়েছে, সেই ব্যক্তি কেবলমাত্র অন্যের দিকে পাথর ছোড়ার অধিকার রাখে যে ব্যক্তি কখনো পাপ করেনি। এমনকি 3 বার মোরগ ডাকার কথাটাও বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেলে আছে, প্রভু যিশু পিটার নামে একটা চরিত্রকে বলেছিল, সকালবেলায় যখন 3 বার মোরগ ডাকবে তখন একজন ব্যক্তি আমাকে অবিশ্বাস করতে শুরু করবে। এবং ওই ঘটনার রেফারেন্স হিসাবে এখানে 3 বার মোরগ ডাকার কথাটা নেওয়া হয়েছে। 3 বার মোরগ ডাকা আসলে ভরসা বা বিশ্বাসের প্রতীক। ইল নামের তান্ত্রিক আসলে জাপানি লোকটার বা বলা ভালো পিশাচের হয়ে কাজ করত। হ্যাঁ, দুজনে একসাথে কাজ করত। প্রথমে পিশাচ বা সেই জাপানি লোকটা কোনো একটা শিকার ধরার জন্য ফাঁদ পাতত। কী করে ফাঁদ পাতত? সেই মানুষ যাকে সে শিকার করতে চায় সেই মানুষের ব্যবহারের কোনো একটা জিনিস নিয়ে
সেটাতে তন্ত্রমন্ত্র করে দিত। মনে করে দেখো, হায়োজিনের যে জুতোটা তার ঘর থেকে পাওয়া গেছিল, তারপর কিন্তু হায়োজিন অসুস্থ হতে শুরু করে। অর্থাৎ হায়োজিনের ব্যবহারের জুতোটাতে সে তন্ত্রমন্ত্র করে দিয়েছিল। এরপর যাকে পিশাচ ধরেছে সেই পরিবারের লোক ভয় পেয়ে তান্ত্রিককে ডাকত এবং তান্ত্রিক ইল সেই আক্রান্ত ব্যক্তিকে সারানোর নাম করে বিভিন্ন ভুলভাল যজ্ঞ এবং পূজা করত এবং ওই যজ্ঞ বা পূজাতে সে ভূত তাড়ানোর মন্ত্র বা পিশাচ তাড়ানোর মন্ত্র পড়ত না, সে ওই আক্রান্ত ব্যক্তিকে আরও দুর্বল করে দেওয়ার মন্ত্র পড়ত এবং একই সাথে ওই যে মেয়েটা বা শুভ আত্মা যে কিনা আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করত, তার শক্তিকে নষ্ট করার কাজ করত ইল তান্ত্রিক ওই যজ্ঞের মাধ্যমে। ফলে পিশাচের সুবিধে হতো যে কোনো আক্রান্ত ব্যক্তির আত্মাকে খুব তাড়াতাড়ি এবং সহজে নিজের বশে আনতে। এবার যাকে সেই পিশাচটা মেরে ফেলছে তার ছবি ক্যামেরা দিয়ে তোলার কি মানে, কি অর্থ? ক্যামেরা দিয়ে এই জন্য ছবি তুলে রাখা হতো মৃত ব্যক্তির, কারণ হয়তো সেই ছবির মধ্যে ওই মৃত ব্যক্তিদের আত্মাকে আটকে রাখত পিশাচটা। এর প্রমাণ হিসাবে বলা যায়, পৃথিবীর বিভিন্ন দেশের লোককথায় একটা জিনিস শোনা যায়, সেটা কি, ক্যামেরা দিয়ে কোনো মৃত ব্যক্তির ছবি তুললে নাকি তার আত্মা ওই ছবিটার মধ্যে আটকে থাকে। এবং এই লোককথার রেফারেন্স হিসাবে এই মুভিতে ক্যামেরা দিয়ে মৃত ব্যক্তির ছবি তোলাটাকে ব্যবহার করা হয়েছে। এবার প্রশ্ন আসে যে তান্ত্রিক ইল পিশাচের হয়ে কেন কাজ করছিল? উত্তর হলো, যারা তান্ত্রিক থাকে তারা তন্ত্রমন্ত্র বিদ্যার সাহায্যে বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী হতে চায়। পিশাচ সম্ভবত তান্ত্রিককে বলেছিল সে যখন প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠবে সেই কিছু শক্তি তান্ত্রিককে প্রদান করবে এবং এই কারণে তান্ত্রিক পিশাচের হয়ে কাজ করত। এবং আমরা দেখতে পারি যে পিশাচ তার সাধনা পূরণ করে ফেলে জং এর পরিবারের সবাইকে মারার মধ্য দিয়ে। কারণ দেখা যায় পুরো মুভিতে পিশাচ ওই জাপানি লোকটার দেহে থাকলেও শেষ পর্যন্ত সে যখন স্যামের মুখোমুখি হয় তখন কিন্তু পিশাচটা নিজের আসল রূপে এসেছিল, যেটা দেখতে প্রচণ্ড ভয়ানক ছিল। আর লক্ষ্য করলে বোঝা যায় জং এর পরিবারের সবাই মরার পরে কিন্তু পিশাচ নিজের আসল রূপে এসেছিল। আরেকটা যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো, কোনো পরিবারের কেউ যদি ওই শয়তান বা পিশাচ দ্বারা আক্রান্ত হতো, সেই পরিবারের কোনো মেম্বার যখন যখন কোনো পাপ করবে তখন তখন শয়তানের শক্তি আরও বৃদ্ধি পায়। এবং যখন মেয়েটা কোনো আক্রান্ত পরিবারকে রক্ষা করার চেষ্টা করত, তখন সেই আক্রান্ত পরিবারের কেউ যদি পাপ করে সেই মেয়েটার ক্ষমতা তখন কম হয়ে যায় এবং তখন সেই পিশাচের সেই আক্রান্ত ব্যক্তিকে মেরে ফেলার কাজ অত্যন্ত সহজ হয়ে যায়। ভেবে দেখো, মুভিতে একটা দৃশ্য ছিল যখন জং অসাবধানতাবশত সেই জাপানি লোকটাকে গাড়ির ধাক্কা দেয় এবং তাকে খাদের মধ্যে ফেলে দেয় এবং জং এই কাজটা করে একটা বড় পাপ করে ফেলে। এবার প্রশ্ন আসে, জাপানি লোকটা তো পিশাচ ছিল, মানে জাপানি লোকটার দেহের মধ্যে তো পিশাচ ছিল, তাহলে তাকে খাদে ফেললে পাপ কেন হবে? এটা তো ভালো কাজ ছিল। কারণ ওই সময় ওই জাপানি লোকটার মধ্যে পিশাচের আত্মা ছিল না। লক্ষ্য করলে দেখতে পাবে যে এক জায়গায় আমি বলেছিলাম যে জাপানি লোকটা ভয় পেয়ে পালাচ্ছিল। যদি তার মধ্যে পিশাচি থাকে সে ভয় পেয়ে কেন পালাবে? ব্যাপার হলো, মাঝে মাঝে লোকটার দেহ থেকে পিশাচ অন্য কারো দেহে গিয়ে ভর করত এবং ওই সময় জাপানি লোকটা শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসাবেই থাকত। এই জন্য দেখবে জাপানি লোকটা ভয় এবং আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিল যখন তাকে তাড়া করছিল জংরা। এবং যেহেতু জং যখন তাকে খাদের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই সময় পিশাচের আত্মা জাপানির মধ্যে ছিল না, সুতরাং জং একটা সাধারণ মানুষকে ওইভাবে ফেলার ফলে পাপ করে ফেলে। গর্তে ইঁদুর পড়েছে এই কথাটা ব্যবহার করেছিল ইল তান্ত্রিক এবং এই কথাটা এই জন্যই ব্যবহার করেছিল কারণ সেই শুভ আত্মার দেবীর জন্য হায়োজিনকে বশে আনতে তাদের অনেকটাই চাপ হচ্ছিল। এদিকে জং কোনো পাপও করেনি। জং যখনই সেই জাপানি লোকটাকে খাদের মধ্যে ফেলে দিল তখন সে একটা পাপ করে ফেলল এবং এই জন্যই তান্ত্রিক অত্যন্ত খুশি হয়ে চিৎকার করে বলে, ইঁদুর গর্তে পড়েছে, অর্থাৎ তাদের শিকার ফেসে গেছে। এবার আসি সবথেকে ইন্টারেস্টিং একটা সিনে, যেটাকে ডাইরেক্টর এই মুভির থেকে কেটে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু যেহেতু তুমি ASD স্টোরি ভিডিও দেখছো এবং এখানে সব কিছু খুঁজে তারপর ডিটেল এক্সপ্লেন করা হয়, তো চলো দেখা যাক সিনটা। এটা ছিল সেই দৃশ্য যেখানে দেখা যাচ্ছে বাস স্টপে বসে আছে সেই জাপানি ব্যক্তিটা। উল্টো পাশের এক পরিবারের একটা বাচ্চা মেয়েকে সে চকলেটের লোভ দেখিয়ে ডাকে, কিন্তু বাচ্চাটার মা তাকে আটকে দেয়। এই সময় দেখা যায় তান্ত্রিক ইল গাড়ি নিয়ে এসে সেই জাপানি ব্যক্তিটাকে বসিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আর সেই শুভ আত্মার মেয়েটা বা কোরিয়ার লোককথা অনুযায়ী যাকে দেবী বলা হয়েছে, সেই দেবীর নাম এই মুভিতে ম মিয়ং। এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুভিতে এই মেয়েটার নাম ধরে কেউ তাকে ডাকেইনি, কারণ মেয়েটা সবার কাছে অচেনা ছিল। এবার আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুভিটা নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম দেখলাম এই মুভির কাস্টে যে যে অভিনয় করেছে সেখানে এই মেয়েটার নাম দেওয়া আছে ম মিয়ং, কিন্তু মুভিতে কেউ তাকে ম মিয়ং বলে ডাকেইনি। এবার ম মিয়ং কথাটার অর্থ যখন আমি গুগলে সার্চ করলাম তখন দেখলাম ম মিয়ং কথাটার অর্থই হলো
কোনো নাম নেই বা নাথিং। তো যাই হোক, যখন তান্ত্রিক ইল সেই জাপানি লোকটাকে, বলা ভালো সেই পিশাচটাকে নিয়ে যখন গাড়িতে করে চলে যাচ্ছিল, সেই দেবী তাদের চলে যাওয়া দেখছিল। এবং কোরিয়ার লোককথা অনুযায়ী এরকম দেবীর বর্ণনা পাওয়া যায় যাদের ক্ষমতা একটা সীমার মধ্যে আবদ্ধ থাকে এবং সেই সীমার বাইরে দেবীর কোনো ক্ষমতা কাজ করে না। এটা বোঝাতেই ডিরেক্টর এই দৃশ্যটা রেখেছিলেন যে সে শুধুমাত্র তাকিয়ে দেখছিল সেই জাপানি লোক বা সেই পিশাচটার চলে যাওয়া। এবার প্রশ্ন হলো, সেই জাপানি লোক বা পিশাচ এবং তান্ত্রিক ইল কোথায় যাচ্ছে? তারা আবার কোনো গ্রামে শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর তার কারণ, শয়তান আবার জেগে উঠেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না। আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। না, আজকের পর থেকে আর কোনো জাপানি রেস্টুরেন্টে খাবার খেতে যাব না।